আসসালামু আলাইকুম। পাঠ্য বইয়ের ১৮ নম্বর প্রশ্নে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা শুরুতে প্রশ্নটা দেখে নেই। একটি সরল সহজ সমীকরণ জোড় দুইটা দেওয়া আছে x + y = 10, 3x - 2y = 0। এখন এখানে বলল দেখাও যে সমীকরণ জোড়টি সামঞ্জস্য এর কয়টি সমাধান আছে। আমাকে দেখাতে বলছে সামঞ্জস্য, মানে সামঞ্জস্য তাহলে হবে। তারপর বল এর সমাধান কয়টা সেটা। তো এই টাইপের সমস্যা সমাধানের জন্য আমরা জানি একটা চার্ট আছে, ওই চার্টটা আমাদের শিখে দেওয়া হয়েছে যে সমীকরণের কখন সামঞ্জস্য হয়, কখন আমাদের নির্ভরশীল থাকে, কখন সমাধান একটা, কখন সমাধান থাকে না, এই সংক্রান্ত কথা। তো আমরা জানি যদি কখনো এরকমটা হয় সেক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যে এই সমীকরণগুলো সাধারণত আমরা সব কিছু কম্পেয়ার করব কিভাবে। আমরা এই চারটাকেই খেয়াল করব, যেখানে আমরা দেখি যদি আমাদের এর অনুপাত আর বির অনুপাত, যেখানে প্রচলিত অর্থে এ বলতে কি বোঝায়, এক্স এর যে সহগটা থাকে, আমরা এটাকে বাংলা ভাষায় অন্যভাবে লিখে দিতে পারি যে এক্স এর সহগদ্বয়ের অনুপাত, সহগদ্বয় যে সমীকরণ দুইটা আছে সেটাকে আমরা বলি a1/a2, ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত যেটাকে আমরা বলি b1/b2। যদি আমাদের এই এদের সহগের অনুপাতটা না মিলে যায় তাহলে এক্ষেত্রে আমরা তিনটা সিদ্ধান্ত নিতে পারি যে এরা আমাদের সামঞ্জস্য, এরা আমাদের অনির্ভরশীল, আর এই টাইপের ম্যাথ ক্যালকুলেশন করলে আমরা একটা মাত্র সমাধান পাবো। কিন্তু যদি আমাদের এই যে এ আর বি না মিলে যায় তখন কিন্তু একটা কাজ করি না, সি এর অনুপাত যেটা সেটা আমাদের মিলেছে নাকি মিলে নাই ওটা আমরা চেক করি না। আর যখন আমরা দেখলাম যে এ আর বি এর অনুপাতটা মিলে গেল, যদি মিলে যায় তাহলে আমরা সি এর অনুপাতটা, সি মানে কি, এটা সহগের অনুপাত, সেক্ষেত্রে ম্যাথের চেহারাটা কেমন থাকবে একটা জিনিস খেয়াল রাখা দরকার যে এই টাইপের ম্যাথে আমাদের এই সিটাকে রাখি হলো ডান পাশে। আর আমরা যখন আর্গুন পদ্ধতিতে কোনো ম্যাথ করি অথবা ক্যালকুলেটারে টাইপ করে কোনো ম্যাথের অ্যান্সারটা বের করি তখন কিন্তু আমরা এখানে রাখি হলো ax + by + c = 0। সেক্ষেত্রে কিন্তু রাইট সাইড আমরা 0 রাখি। তো এইটা একটু কেয়ারফুল থাকা দরকার, অনেক সময় মিস্টেক হয়। তো আমরা যদি আমাদের এ বি এর অনুপাত মিলে যায়, অর্থাৎ এক্স আর ওয়াই সহগের অনুপাত মিলে যায়, সেক্ষেত্রে আমরা সিটা বের করি, সি এর অনুপাত বের করি। যদি সি এর অনুপাতটাও সবাই একই বের হয় এক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেই এরা সামঞ্জস্য, এরা নির্ভরশীল, এই টাইপের আমাদের অঙ্কগুলোর অনেকগুলো সমাধান আছে। যদি তৃতীয়টা কি, এ বি এর অনুপাত মিলে গেলেও সি এর অনুপাতটা মিলে যায় না, এর সাথে ম্যাচ করে না, তখন বলি এই টাইপের ম্যাথ আমাদের অসামঞ্জস্য, অনির্ভরশীল এবং এই টাইপের ম্যাথের আমাদের সমীকরণের সমাধান নেই। সুতরাং আমরা ওই চার্টটা ব্যবহার করে ক নাম্বার ম্যাথটা করতে পারবো। খ নাম্বারে বলেছে সমীকরণ জোটটি সমাধান করে এক্স, ওয়াই নির্ণয় করো। এক্স, ওয়াই নির্ণয় করো, এখানে আমাকে প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণ বা লেখচিত্র কোনো কথাই বলা নাই, তাহলে আমার যেটা স্বচ্ছন্দ বোধ হয় আমি সেইটাতেই করব। কিন্তু এরপরটা যেটা বলছে সমীকরণ দ্বয় নির্দেশিত সরলরেখা দ্বয় এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করেছে। সরলরেখাটা তৈরি করার সময় আমরা এক্স ওয়াই দুইটাকে খেয়াল রাখবো, কিন্তু ত্রিভুজটা যখন গঠন করেছে তখন খেয়াল রাখবো শুধু দুইটা সরলরেখা, দুইটা বাহু আর এক্স অক্ষ একটা বাহু, এই তিনটা বাহু মিলে যে ত্রিভুজটা গঠন হয় তার আমরা ক্ষেত্রফল বের করব। তো প্রথম সমস্যার সমাধান দেখি। প্রথম সমস্যার সমাধানে আমাকে করতে হবে একটাই, সমীকরণ জোড় দিয়ে দেখো আমাকে সেভাবেই দেওয়া আছে যেভাবে আমাদের প্রয়োজন। শুধুমাত্র এই ক্ষেত্রে যে আমাদের সামঞ্জস্য কিনা, আমরা কি করব, এক্স আর ওয়াই এক পাশে থাকবে আর আমাদের কনস্ট্যান্টকে আমি ডান সাইডে রাখবো। আর সমীকরণের ক্যালকুলেটরের সমাধান বা আর্গুন পদ্ধতিতে ম্যাথ এই টাইপের ক্ষেত্রে আমি কি করব, সবাইকে এক পাশে রেখে রাইট সাইড 0 করব। তাহলে এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বাংলা ভাষায় লিখতে পারি, সরাসরি বলে দিতে পারি যে এক্স এর সহগদ্বয়ের অনুপাত, যেটাকে আমরা সংক্ষেপে বলি a1/a2, এটা দেখতে পাচ্ছি 1/3, এইটা আমাদের 1/3 হলো। তারপরে আমাদের বি এর, যেটাকে এখানে লিখে দিচ্ছে এক্স এর সহগদ্বয়ের অনুপাত, তুমি এভাবে লিখতে পারো এক্স এর সহগদ্বয়ের অনুপাত a1/a2 = 1/3। সময় খুবই কম, এখানে a1/a2 সমান, কারণ এই টাইপের ম্যাথ প্রচলিত অর্থে a1 বলতে আমরা প্রথম সমীকরণের এক্স এর সহগকেই বুঝে থাকি। তো তুমি এভাবে লিখতে পারো, দুইটা অ্যাড করেও দিতে পারো, হাতে সময় খুব কম, শুধুমাত্র এটা দিয়েও দিতে পারো। পরের স্টেপটা যেটা আছে, যদি আমরা বলি যে বি এর অনুপাত, যদি এরকম বলি যে b1/b2, তাহলে সেক্ষেত্রে দাঁড়াচ্ছে কত, এখানে আমাদের হচ্ছে বি মানে হলো 1 আর এ মানে হলো 1/2, কিন্তু -2। অর্থাৎ দেখতে পাচ্ছি যে এই সমীকরণে আমাদের ওই যে প্রথমেই যেটা ছিল যে a1/a2 = b1/b2, তো এই ক্ষেত্রে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, এরা সামঞ্জস্য, এরা অনির্ভরশীল, এদের সমাধান আছে একটা। তার মানে এই সমীকরণ যদ্দুইটা আমাদের সামঞ্জস্য, এটা আমরা জানি, এটা আমাদের দেখানোর দরকার ছিল, দেখিয়ে দিলাম। এক্ষেত্রে আমরা সাথে এটাও কম্পেয়ার করে দেখিয়েছি যে সি এর অনুপাতটা কেমন, বাট এটা আসলে দেখানোটা ম্যান্ডেটরি না, তুমি এ আর বি কে চেক করেই বলে দিতে পারতে যে এটা আমাদের সামঞ্জস্য, অনির্ভরশীল, আর সেক্ষেত্রে সমাধান আছে একটা। প্রশ্নে যেহেতু এটা নির্ভরশীল নাকি অনির্ভরশীল সেটা চাই নাই, উল্লেখ করলে যে খুব বেশি ভুল হবে তা না, বাট যে দুইটা চেয়েছে ওই দুইটাই আমরা মেনশন করে দিব। তো আমরা ক নাম্বারে সমাধান করলাম।
ক নাম্বার অ্যান্সারটা কী ছিল, এটাকে শুধু সমাধান করতে বলছে, শুধু সমাধান। এখন কোন পদ্ধতিতে তুমি সমাধান করবে সেটাকে তোমাকে মেনশন করা নাই। তাহলে এক্ষেত্রে আমরা যেটা করেছি তোমাকে সেটাই করতে হবে, তার কোনো দরকার নাই। তুমি প্র্যাকটিসের জন্য অন্য কোনো ওয়েতেও করতে পারো। তো তোমাকে দেখতে হবে আমরা যে ম্যাথগুলো করব সেটা চেয়ে সহজ ওয়ে কোনটা। এখন এই ম্যাথটা যখন আমরা আর গুণ পদ্ধতিতে করব, আর গুণে আমাদের ন্যূনতম একটা ক্যালকুলেশন, একটা লাইন করতে হয় যেখানে একটা সময় লাগে। তো আমাদের যদি কখনো না বলে দেয় যে কোন পদ্ধতিতে সমাধান করব, লেখচিত্র দিয়ে তো কখনোই করব না, আর গুণও আমরা এড়ায় চলার চেষ্টা করব। সবচেয়ে ভালো হয় প্রতিস্থাপন বা অপনয়নের ক্ষেত্রে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের x প্লাস ওয়াই সমান সামথিং 10 আর 3x মাইনাস 2y সমান সামথিং। আমরা শুধুমাত্র y বের করে বা x বের করে মানটা বের করতে পারতাম, যেটা প্রতিস্থাপন। অপনয়নও করতে পারি, এখানে অপনয়ন করে দেখানো আছে। সেক্ষেত্রে দেখো আমরা যে কোনো একটা অক্ষরকে টার্গেট করব। দেখতে পাচ্ছি এখানে 2y আছে, এখানে y আছে। যদি আমরা y কে টার্গেট করেছিলাম, আমি চাইলে x কেও টার্গেট করতে পারতাম। যেমন এটাকে যদি আমরা 3 দ্বারা মাল্টিপ্লাই করতাম 3x হয়ে যেত, সেটাও করা যায়। আমরা এখানে যেটা করেছি আমরা y কে টার্গেট করেছি। তাহলে y কে টার্গেট করলে এখানে 2y এখানে y, তার মানে 1 নং সমীকরণকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তো দুইটাই 2y হয়ে যায়। সেজন্য আমরা 1 নং সমীকরণকে গুণ করলাম। খেয়াল রেখো অনেক সময় মিস্টেক হয়, গুণ যখন করবে কোনো সমীকরণকে, টোটাল সমীকরণকে গুণ করতে হবে। x 2x হয়ে গেল, y 2y হয়ে গেল, 10 20 হয়ে গেল। কিন্তু 2 নং সমীকরণ কিন্তু কিছু করে নাই, শুধু বলছি এর সাথে যোগ করে পাই। যোগ কেন করলাম, কারণ অলরেডি আমাদের দুইটা 2 সাইন দেওয়া আছে, তার মানে আমাদের কেটে যাচ্ছে। তো অপনয়নের টার্গেটই হলো যে কোনো একটা অ্যালফাবেটকে আমরা টার্গেট করব, ওইটাকে সমান করে যোগ বিয়োগে কেটে দেব। দুইটা 2 চিহ্ন থাকলে সরাসরি কেটে যাবে, 2 চিহ্ন না থাকলে সেটাকে আমরা মাইনাস দ্বারা কনভার্ট করে নেব, মাইনাস করে নেব। তাহলে এই দুইটা যদি কেটে যায় তাহলে এখানে আসবে 5x ইকুয়াল আমাদের 20, তার মানে x এর ভ্যালুটা আমাদের 4 চলে আসলো। এই যে x এর ভ্যালুটা 4 চলে আসলো, এখন x এর ভ্যালু সমীকরণ 1 আর 2 যে কোনোটাতেই বসালে ম্যাথটা মিলবে। যেহেতু একটা দেখতে অনেক ছোট হচ্ছে, তার মানে 1 থেকে ম্যাথটা করা আমাদের অনেক ইজি। তুমি 2তেও ক্যালকুলেশনটা করতে পারতে। তাহলে এখানে শুধু মানটা বসায় দিলাম, যে x এর জায়গায় 4 বসিয়ে দিলাম, 4 প্লাস ওয়াই ইকুয়াল 10, তার মানে y ইকুয়াল আমাদের মাইনাস পজিটিভ 6 এটা হচ্ছে। তাহলে সমাধান কিন্তু আমরা পেয়ে গেলাম যে x, y, এটাকে যদি বলি এই সমাধান কত, এই সমীকরণটার সমাধান আমাদের x, y, এটা x এর ভ্যালুটা পেয়েছি আমরা 4 আর y এর ভ্যালুটা পেয়েছি 6, কারণ এটাকে ক্যালকুলেশন করলে আমাদের 6 হয়। এইটাই হলো আমাদের অ্যান্সার। এই যে সমাধানটা আমরা করলাম, এই সমাধানটা কিন্তু উল্লেখ করানোর জন্যই আমরা প্রতিস্থাপন বা অপনয়ন বেছে নিয়েছি। বাট কখনো যদি কোশ্চেনে উল্লেখ করে দেয়, যেটা উল্লেখ করে দেয় আমরা সেটাই করব। আমাদের যে লেখচিত্রটা থাকে সেই লেখচিত্রগুলো আমরা কি করি, সাধারণত যদি এইটা আমাদের কোনো লেখচিত্র হয়, ধরলাম এটা হলো আমাদের লেখচিত্র, একটা পেজ দেওয়া আছে। তো এই লেখচিত্রটাকে আমরা যখন ড্রয়িং করা শুরু করি, শুরুতে আমরা এটাকে x অক্ষ y অক্ষ দিয়ে নেই। দিয়ে নেওয়ার পরে এবার যে বিন্দুগুলো আছে বিন্দুগুলো বসালে দুইটা সমীকরণ, একটা সমীকরণ ধরে নিচ্ছি যে একটা সমীকরণ হলো 3x প্লাস 2y প্লাস 6 ইকুয়াল 0। এটা এমন একটা সমীকরণ যেটা হলো x এর একঘাত বিশিষ্ট একটা সমীকরণ। এই সমীকরণের থেকে যদি আমরা স্থানাঙ্ক বের করি, তারপরে সেটাকে যদি লেখচিত্র বসাই, তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমাদের একটা সরলরেখাই পাওয়া যাবে, অন্য কোনো কিছু না। তাহলে আমরা এক্ষেত্রে একটা সরলরেখা পাবো। একইভাবে আমি যদি দ্বিতীয় আর একটা সমীকরণ থাকবে, ধরো সেটা হলো আমাদের 4x প্লাস 2y ইকুয়াল আমাদের 9, এরকম একটা সমীকরণ। আমি জাস্ট ধরে নিচ্ছি, এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এটার জন্য এরকমটা হবে এমনটা না, আমি জাস্ট ধরে নিচ্ছি। এই সমীকরণটা যদি আমি লেখচিত্রে প্রকাশ করি, এটা হলো তার গাণিতিক রূপ, এটা হলো তার লেখচিত্রের রূপ, ধরলাম সেটা আমাদের এরকম হলো। তাহলে এই যে সমীকরণ দুইটা দ্বারা দুইটা সরলরেখা তৈরি হলো, এই সমীকরণটা আমাদের এই যে বিন্দুতে ছেদ করছে এই একটা বিন্দু। আমাদের এই গ নাম্বার প্রশ্নেতে আমরা সলিউশনে যাব। গ নাম্বার প্রশ্নে বলা আছে দুইটা সমীকরণকে তুমি যদি লেখচিত্রকে প্রকাশ করো তাহলে যে দুইটা সরলরেখা গঠন হয়, এই সরলরেখা মানে যে দুইটা ব্ল্যাক কালার, আর এর সাথে আছে হলো এক্স অক্ষ, যেটাকে আমরা যে এই এক্স প্রাইম যেটা আছে এই অক্ষ, এরা এই তিনটা রেখা মিলে এক্স অক্ষের একটা দাগ, আমাদের দুইটা সরলরেখার দুইটা দাগ, এই তিনটা মিলে যে ত্রিভুজটা গঠন হয়, তার মানে এখানে আমাদের ত্রিভুজটা গঠন হয়েছিল এই ত্রিভুজটা। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত সেটা। তাহলে এই ক্ষেত্রফল বের করার জন্য আমাকে তাহলে কি কি দরকার হচ্ছে, আমরা যে কোনো পদ্ধতিতে করতে পারি। বাট এখানে যেহেতু আমাদের স্থানাঙ্ক, এখানে আমি চাইলে সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এইটা এমন একটা বিন্দু, এই বিন্দু দিয়ে আমি দুইটা বিন্দু খুঁজে বের করতে পারি। তো 11.2 হায়ার ম্যাথের যে নিয়মগুলো আছে আমি চাইলে সেই নিয়মটা ফলো করতে পারি, রেজাল্টও মিলবে। কিন্তু জেনারেল ম্যাথে যেহেতু প্রচলিতভাবে ওই ম্যাথগুলো আমরা করি না, তাহলে জেনারেল ম্যাথের প্রচলিত নিয়মেই আমরা এই ম্যাথটা সলিউশন করব। তো সলিউশন করতে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, এই একটা ত্রিভুজ হলো, এখানে আমরা বিন্দুগুলো স্থাপন করার সময় এক্স অক্ষ ওয়াই অক্ষকে দুইটাকে খেয়াল রাখবো। কিন্তু যেহেতু ম্যাথটা করতে বলেছে শুধুমাত্র এক্স অক্ষের সাথে ত্রিভুজটা নিয়ে, তাহলে আমরা কি করব, এই তিনটা বিন্দু নিয়ে আলোচনা করব। তখন ওয়াই অক্ষ কোথায় আছে সেটা নিয়ে ভাববো না। সামহাও যদি আমি এখন এই বাহুটার দৈর্ঘ্য বের করতে পারি, তাহলে এইটা আমরা ভূমি পেলাম।
এই যে আমাদের হাইটটা আছে, কোনো কারণে যদি এটা বের করতে পারি, এই ত্রিভুজটার হাইটটা যদি বের করতে পারি, তাহলে আমাদের হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা দিয়ে আমরা ম্যাথটা কমপ্লিট করতে পারবো। এই হলো আমাদের ম্যাথের একদম মেইন থিম এই গ নাম্বার ম্যাথটার জন্য। লেখচিত্রের ম্যাথগুলো করার জন্য আমাদের একেবারে কমন নিয়ম, সবগুলো ম্যাথের জন্য একই কাজ। এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, প্রশ্নে বলা আছে লেখচিত্রের সাহায্যে এই দুইটা রেখাকে স্থাপন করতে হবে, এরা এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি করে সেই ক্ষেত্রফলটা বের করব। এখন এইটাকে লেখচিত্রে স্থাপন করতে হলে আমাদের নিয়মটা কি? সমীকরণ, ধরো আমি প্রথমে এই সমীকরণটাকে টার্গেট নিলাম, তাহলে এই সমীকরণটাকে টার্গেট নিলে আমাদের এখানে শুধুমাত্র সবসময় আমরা ওয়াইয়ের ভ্যালুটা বের করবো, সবসময় ওয়াইয়ের ভ্যালু। হ্যাঁ, শুধু তুমি এক্স এর ভ্যালু বের করেও তুমি ম্যাথটা করতে পারো, কিন্তু আমরা সাধারণত প্রচলিত নিয়মে এক্সকে স্বাধীন রাখি, সেজন্য আমরা সবসময় ওয়াইয়ের ভ্যালুটা বের করব। তো ওয়াইয়ের ভ্যালুটা বের করে এই যে একটা আমাদের চেহারা আসলো, এই চেহারাতে এখন আমরা বিন্দু বের করব। বিন্দু আমরা 3টা বের করলেই হবে, বাট তুমি 4টা বের করেও ম্যাথটা করতে পারো, বাট 3টাই আনাব। এখন এই বিন্দুগুলো আসলে কোন কোন বিন্দুটা নিব? হ্যাঁ, যে কোনো বিন্দুর জন্য আমরা নিতে পারি, কিন্তু আমরা যখন লেখচিত্রের চ্যাপ্টারগুলোতে আমরা অনেকবার লিখেছি, ভাষাটা তুমি এখানে যেটা আছে সেটাও লিখতে পারো, এটাকে আরেকটু মডিফাই করেও লিখতে পারো। যে ধরো এটাকে কোনো সমীকরণ দিতে পারো, অথবা এ সমীকরণে লেখের কয়েকটি বিন্দু না নিয়ে বলতে পারি সুবিধাজনক কয়েকটা বিন্দু নেই, অথবা এই সমীকরণটা হতে এক্সের সুবিধাজনক কয়েকটি মানের জন্য ওয়াইয়ের সুবিধাজনক কয়েকটা মান নির্ণয় করি। এই সুবিধাজনক বা প্রয়োজনীয় মানগুলো কোনটা? আমি সবসময় বলে থাকি এই সুবিধাজনক মান হলো 3টা। প্রথম মানটা হলো যদি 2টা সমীকরণ দিয়ে আমরা যখন ম্যাথগুলো করি, তো এই প্রথম কন্ডিশনটাই হলো যে এই যে 2টা সমীকরণ আছে, এই 2টা সমীকরণের সমাধান বিন্দু কোনটা সেটা খুঁজে বের করব। অবশ্যই সেটা খুঁজে বের করব, কারণ এতে করে ম্যাথের আমাদের একটা লম্বা সময় আমাদের সেভ হবে এই জন্য। না হলে আমার এই ম্যাথটা খুব স্মুথলি মিলতেও পারে, বাট 90% সময় এটা কমপ্লেক্স হয়ে যায়। তো আমরা কি করব? প্রথমে সমাধান বিন্দুটা বের করব। সমাধান বিন্দুটা এই ম্যাথটার জন্য আমাকে করতে হবে না, কারণ আমরা এই একই সমীকরণ একটু আগে সমাধান করে এসেছি, যেখানে আমাদের সমাধান বিন্দুটা আগেই বের করা ছিল 4,6। তো আমরা এইখানে প্রথমে 4,6 বিন্দুটা বসায় নিব। এরপরে বাকি যে বিন্দুগুলো আছে, তাহলে আমরা সুবিধাজনক বা প্রয়োজনীয় ক্ষেত্র কোনটা, যখন আমরা এই টাইপের ম্যাথ করব, আমরা প্রথমে যে সমাধান বিন্দুটা আছে সেই সমাধান বিন্দু বসাবো, এরপরে বাকি মানগুলো এমনভাবে বসাবো যেন ভগ্নাংশ না আসে। তো যেহেতু আমাদের এখানে ভগ্নাংশ নাই, তার মানে এই ম্যাথটাতে আমাদের পূর্ণ সংখ্যার জন্য পূর্ণ সংখ্যা বের হবে, কোনো টেনশন করতে হবে না। তৃতীয় নাম্বার শর্ত আমাদের কি ছিল? যে আমরা এমনভাবে মান নিব যেন মানগুলোর মধ্যে পার্থক্য খুব বেশি না হয়। এটা -1, এটা -100, এইরকম করব না, খুব অল্প জায়গার মধ্যে থাকবো। ধরো আমরা 5 থেকে 20 এর মধ্যে থাকবো, আবার খুব বেশি কাছাকাছিও নিয়ে আসবো না, সেক্ষেত্রে মানগুলো বসাতে একটু প্রবলেম হয়। তাহলে এই কয়টা কথা খেয়াল রেখে আমরা কয়েকটা মান বসিয়ে দিলাম। সবচেয়ে ভালো হয় আমরা জিরোটাকেও নিব, জিরোটাকে নিলে ক্যালকুলেশন করতে সময়টা কম লাগে। চার্ট যখন তৈরি করব তখন এটা তো আমরা একদম মুখস্থ বসিয়ে দিয়েছি, এটা ক্যালকুলেশন করার দরকার নাই, কারণ এইটা আমরা এই খ নাম্বার ম্যাথে পেয়েছি। আর কখনো যদি আমাদের এইটা খ নাম্বারে যদি সমাধান করা না থাকে, ক্যালকুলেটর ব্যবহার করে আমরা সমাধানগুলো করি, যেগুলো বিগত কয়েকটা ভিডিওতে দেখিয়েছি, আবারও দেখাবো। এখন এই জায়গায় আমরা করব কি, যে যেমন আমি একটা মান তোমাকে দেখাই, এই জায়গায় আমি যদি এক্স এর পরিবর্তে ওয়াই ইকুয়াল 10 তো ঠিকই আছে, এক্স এর পরিবর্তে -1 বসাবো। আগে যে একটা -1 আছে, এখানে একটা -1 বসিয়ে দিলাম, তাহলে 10 + 1 ইকুয়াল আমাদের 11। তার মানে এক্স ইকুয়াল -1 বসালে আমাদের ওয়াই ইকুয়াল +11 পাওয়া যায়। একইভাবে এক্স ইকুয়াল 4 বসালে, 0 বসালে আমাদের 10 পাওয়া যায়। এটা তো মুখস্থ একদম লিখে দিয়েছি আমাদের খ নাম্বার থেকে যেটা পেয়েছিলাম, অথবা ক্যালকুলেটর ইউজ করে যেটা আমরা বের করতে পারি। দ্বিতীয় হলো আমাদের 8,2, এই 3টা। এই যে 4টা বিন্দু পেলাম, এই 4টা বিন্দুকেই আমরা লেখচিত্রে বসাবো, যোগ করব। যোগ করে যদি দেখি যে আমাদের প্রত্যেকটা বিন্দু দিয়ে গঠিত যে সরল রেখাটা হয়েছে সেটা সরল রেখা, তার মানে আমাদের এখানকার ক্যালকুলেশন বিন্দু বসানো যোগ করা সবই ঠিকঠাক হয়েছে। কিন্তু যদি কখনো দেখি যে এটা সরল রেখা হয় নাই, তার মানে কোথাও না কোথাও ভুল হয়েছে, কারণ আমাদের সরল সমীকরণ সবসময় সরল রেখাকে নির্দেশ করে। তো যে কাজটা এখানে করলাম, এই একই কাজ আমরা হলো 2 নং সমীকরণেও করব। সেখান থেকে শুধুমাত্র ওয়াইয়ের মান নির্ণয় করব, এবং সেখান থেকেও আমরা এরকম কয়েকটা বিন্দু আমরা বের করব। তো এখান থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু কয়েকটি স্থানাঙ্ক পেয়ে গিয়েছি, যে 1, -1, 11, 0, 10, 4, 6 আর হলো 8,2। সমীকরণ 2-এ আমরা একই কাজ করব। এই সমীকরণটা আবার ক্যালকুলেশন কিছুটা ইজি হচ্ছে, এখানে কনস্ট্যান্ট আমাদের নেই। তাহলে 3x - 2y = 0। এই সমীকরণে একটা এক্সট্রা কথা বলে রাখি, এটা এমন একটা সমীকরণ যেখানে আমাদের কনস্ট্যান্ট নেই। যদি কখনো কনস্ট্যান্ট না থাকে, তাহলে এই সমীকরণটা আমাদের মূল বিন্দুতে চলে যাবে।
এটা খেয়াল রাখো, অনেক সময় তোমাকে বলবে নিচের কোন সমীকরণটি মূল বিন্দুগামী, বিশেষ করে হায়ার মেথডে এই কথা অনেকবারই বলে বসে। তো এই টাইপের সমীকরণ দেখে আমরা বুঝতে পারি যেখানে কনস্ট্যান্ট নাই সেটা আমাদের মূল বিন্দুগামী হবে। তাহলে আমরা কি করব, সমীকরণ দেখেই বুঝতে পারছি মূল বিন্দুগামী হবে। এখন আমাদের চার্ট তৈরি করা পালা। সবসময় আমরা শুধুমাত্র ওয়াই এর ভ্যালুটা বের করব, 2y না, -y না, y/2 না, কিচ্ছু না, ফ্রেশ একটা ওয়াই। তো এই মানটা যেটা আছে একটা মান, এটা তো আমাদের মুখস্থ মান 4,6, এই মানটা মুখস্থ মান। এটা আমাদের দেখলাম যে x সমান 0 দিলে y সমান 0 হয়। এটা আমরা না এখানে ক্যালকুলেশন না করেও 0 0 দিতে পারি, দেখলেও বুঝতে পারছি 0 হবে, বাট কনস্ট্যান্ট নাই মানে এটা হলো মূল বিন্দুগামী। বাকি দুইটা মান আমি একটা চেক করে দেখি, এখানে কত আছে, এখানে আছে হলো আমাদের y ইকুয়াল এটা হলো 3/2, আর y এর পরিবর্তে বসাবো হলো -2 ব্র্যাকেট দিয়ে। তো কাটাকাটি করলে কত আসছে আমাদের মাইনাস এটা হলো 3 আসলো, তাহলে এই -2 এর জন্য -3 আসে। একইভাবে আমাদের +2 এর জন্য +3 আসে। এভাবে আমরা 3-4টা মান নিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারি। তাহলে দেখো সমীকরণ 1 আর সমীকরণ 2 এর কার্যক্রম একদম সেম। y এর মান বের করব সমীকরণ থেকে, x এর সুবিধাজনক মানের জন্য y এর আমরা কয়েকটা সুবিধাজনক মান বের করব। আবারও রিপিট করি, সুবিধাজনক মান কয়টা, আমরা যে সমাধান বিন্দুটা পেয়েছি আগের ম্যাথ থেকে, অথবা যদি না পেয়ে থাকি ক্যালকুলেটর ব্যবহার করে হলেও আমরা সমাধান বিন্দুটা বের করব। দ্বিতীয় কথা কি, এমন কোনো মান নিব না যাতে করে আমাদের ভগ্নাংশ চলে আসে। তৃতীয় কথা কি, মানগুলো খুব বেশি ডিফারেন্স করব না, একটা 1 নিয়ে পরেরটা আমরা 200 নিয়েছি, এরকমটা করব না। এই ম্যাথটা থেকে একটা উদাহরণ দেই, যে এই ম্যাথটাকে যদি আমরা এরকম করতাম যে এখানে y ইকুয়াল x সমান আমরা 1 বসাবো, তাহলে 3/2 × 1 ইকুয়াল আমাদের 3/2। এই যে ভগ্নাংশ আসলো, x সমান 1 বসানোর জন্য আমাদের 3/2 আসছে, এরকম ভগ্নাংশ নিব না, কারণ ভগ্নাংশ নিলে সেক্ষেত্রে আমাদের গ্রাফ কাগজে বসানো একটু কঠিন হয়, মানগুলা ভুল, এটা মোটেই না, এটা দ্বারা ম্যাথ হয় না, সেটাও না, ম্যাথ হবে, সবই ঠিক আছে, কিন্তু ম্যাথটা করতে একটু আমাকে বেগ পেতে হবে। সেজন্য সবসময় আমরা ট্রাই করব যে যেন পূর্ণ সংখ্যাটা আসে। তো এই যে দুইটা চার্ট পেলাম আমরা, এই দুইটা চার্ট থেকে যে বিন্দুগুলো পাওয়া গেছে সেই বিন্দুগুলো আমরা লেখচিত্রে বসাবো। লেখচিত্রে বসানোর সময় আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে কত বিন্দু সমান কত নিতে হবে, লেখচিত্র সম্বন্ধেও একটা আমরা হালকা একটা ডেসক্রিপশন দিয়ে রাখবো। তার আগে একটা জিনিস আমি তোমাকে বলে রাখি, যেটা এর আগেও অনেকবার বলেছি, যে আমরা এই চার্ট তৈরি করার সময় তোমাকে বারবার বলেছি যে আমরা এই যে এখানে কি করি, যে এইটা যেটা আমাদের সমাধান বিন্দু সেটা আমরা আগের ম্যাথে করা আছে, সেখান থেকে এই বিন্দুটা দিব। এক্ষেত্রে সুবিধা কয়টা, যে আমরা 4 সমান 6 হয়, কোনো প্রকার ক্যালকুলেশন করার প্রয়োজনই হলো না, সরাসরি বললাম যে x সমান 4 দিলে y সমান 6 আসছে। তাহলে আমাকে ক্যালকুলেটারে বা হাতে বা ব্রেনে চিন্তা করে যে সময়টা নষ্ট করা লাগছে সেই সময়টা আমাদের সেভ হলো। দ্বিতীয় কথা হলো, এবং এটা কিন্তু সমীকরণে 1 2 দুইটার জন্যই সেভ হচ্ছে, দুইটাতে আমরা সরাসরি বসিয়ে দিতে পারি। দ্বিতীয় হলো, ধরো এই বিন্দুটা আমরা এই বিন্দুটা জানি না, আমরা এখানে 4/6 এই বিন্দুটা নেই নাই, তাহলে আমাদের সরলরেখা ক্রিয়েট হবে, কিন্তু এই যে বিন্দুটা, এই বিন্দু যেটা ক্রিয়েট হলো যেখানে আমাদের মিলে, এই বিন্দুটা আসলে কত বিন্দু, এই বিন্দুটা কত বিন্দু, তখন কি করতে হবে, মূল বিন্দু থেকে গুণে গুণে আমাকে বের করতে হবে। এই যে গুণে বের করতে হবে, এখানে একটা সময় নষ্ট হয়, এই সময়টা আমরা নষ্ট করব না। এর চেয়েও বড় কথা, যেটা আমি যদি একটু তোমাকে জুম করে দেখাই, যে আমাদের লেখচিত্র যে দুইটা সরলরেখা মিলবে, মিলন বিন্দুটা যদি এরকম হয়, এরকম করে আমাদের কোন একটা মিলন বিন্দু হলো, তুমি এখন জুম করে বলো তো, তোমার মোবাইলটা জুম করো, যে এই বিন্দুর স্থানাঙ্কটা কত হবে। ধরলাম এইটাই আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এইটা ধরলাম, এই যে এই বিন্দুটা আছে এটা 0 0 বিন্দু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 1 2 এর পরে আসলে কতটুকু গেছে, 2.8 2.7 2.9 কতটা, এইটা খালি চোখে ক্যালকুলেশন করা অনেকটাই কঠিন। তো এই টাইপের ক্ষেত্রে আমাদের গুণে গুণেও বের করা যায় না, সেক্ষেত্রে কি করতে হয়, সমাধানটা বের করে চেক করতে হয় কোথায় মিলেছে। তো আমাদের সমাধান এরকম যদি উদ্ভট কোনো বিন্দুতে মিলে, সেক্ষেত্রে আমাদের সমাধানটাও আগে থেকে উদ্ভট চলে আসবে, মানে ক্যালকুলেটারে চলে আসবে। ক্যালকুলেটারে 1 রেজাল্ট আসার জন্য যে পরিমাণ সময় নেবে, 10/13 আসার জন্য একই পরিমাণ সময় নেবে, তাহলে অটোমেটিক আমাদের মানটা চলে আসবে, সেই মানটা আমরা বসিয়ে দিব। আমি তোমাকে মান নেওয়ার সময় 3টা কথা মনে রাখতে বলেছি, সমাধান বিন্দু, ভগ্নাংশ যেন না আসে, আর হলো কাছাকাছি। কিন্তু কথা হলো, সমাধান বিন্দু যদি শুরুতেই ভগ্নাংশ আসে তাহলে অবশ্যই সেটা নিব। আমরা ভগ্নাংশকে এড়ায় চলার চেষ্টা করি এবং এড়াই চলবো, কিন্তু সমাধান বিন্দু যদি ভগ্নাংশ হয় তাহলে সেটা অবশ্যই নিয়ে নিব। তো এই ক্ষেত্রে এই জন্যই বলেছিলাম যে আমরা এই যে যেটা কমন একটা বিন্দু ছিল, যেটাকে আমরা বলেছিলাম যে সমাধান বিন্দু, সবসময় বলে নিয়েছিলাম যে সমাধান বিন্দুটা আমরা নিয়ে তারপরে গ্রাফ পেপারে বসাবো। এবার এই যে গ্রাফটা বসাবো, এই গ্রাফ বসানোর সময় গ্রাফকে একটা ন্যূনতম একটা ডেসক্রিপশন আমরা দিয়ে নিব, যে আমরা যে গ্রাফ পেপারটা নিয়েছি সেটা আমরা আসলে কিভাবে চিন্তা করব। তো গ্রাফ পেপার সম্বন্ধে আমরা একদম প্রচলিত কিছু কথা জানি, যে আমরা গ্রাফ পেপার বাম ডান দিকে এটা আমরা এক্স প্রাইম নেই, আমাদের এক্স হলো ডান দিকে পজিটিভ, বাম দিকে নেগেটিভ, উপরের দিকে ওয়াই, নিচের দিকে ওয়াই প্রাইম,
আর এক্ষেত্রে আমরা ও বলি, কিন্তু ওটা হলো মূলবিন্দু, মূলবিন্দুটা আমরা সবচেয়ে শেষে আমরা স্থাপন করি। আর এরপরে দেখবো যে আমরা যে বিন্দুগুলো পেয়েছি, যেমন -1, 11, 0, 10, 6, 4, 8, 2, এই যে বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলো আসলে আমাদের কতটুকু কাছাকাছি। যদি বিন্দুগুলো এমন হয় যে এদের মধ্যে পার্থক্য খুব বেশি হয়ে যায়, তখন আমরা কি করি, অল্প ঘরের জন্য মানটা বেশি নেই। আমরা বলি যে 1 ঘর সমান 2 একক, 5 ঘর সমান 1 একক। এই যে বিষয়গুলো, এটা ডিপেন্ড করে ভ্যালুগুলো কেমন। এই ম্যাথটার জন্য আমরা এটা বলে নিলাম এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম, বরাবরের মতোই আমরা কিন্তু লেখচিত্রে যখন আমরা এই মানগুলো লিখব, তখন আমরা যেটা করব, এখানে এক্স এক্স প্রাইম যেটা আছে, আমরা এক্স লিখবো, এক্স প্রাইম লিখবো, কিন্তু এই যে ওটা আগেই লিখবো না। তারপরে আমরা ওয়াই ওয়াই প্রাইম লিখবো, ও আগেই লিখবো না। কারণ ধরো আমি ওটা এখানে লিখেছিলাম, কিন্তু একটু পরেই ওটা এখানে লিখলাম, একটু পরেই সরলরেখাটা এখানে চলে গেল। এই যে একজন আরেকজনকে ক্রস করা, তখন দেখতে খারাপ দেখা যাবে, তোমাকে মুছে আবার করতে হবে। সেই জন্য আমরা ম্যাথ করা শেষে ওটা বসাবো। এই বিন্দুগুলো বসানোর সময় আমি দেখব যে আমরা কয় ঘরের জন্য কয় একক যাচ্ছি। যদি বিন্দুগুলো খুব বেশি দূরে দূরে হয়, তাহলে আমরা 1 ঘরের জন্য 1 একক যাব, কাছাকাছি 1 ঘরের জন্য 1 একক। বিন্দুগুলো ছোট ছোট, তখন কি বলবো, 2 ঘরের জন্য 1 একক যাব, 5 ঘরের জন্য 1 একক যাব। এই ডেসক্রিপশনটাই যে আমরা এখানে প্রতি বর্গ ঘরকে কয় ঘর সমান কত একক ধরবো, সেটা আমরা এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিব। আমরা এখানে বলে দিয়েছি বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে ক্যালকুলেশন করব। 1 একক কেন ধরবো, দেখো আমাদের বিন্দুগুলোর এক্স এর ডিফারেন্স কত আছে, 0, 1, 4, 8, মানে বলতে গেলে আমাদের 8টা ঘর আছে। ওয়াইয়ের ঘর আছে কত, সর্বনিম্ন আছে হলো 2 আর সর্বোচ্চ আছে 11। একইভাবে এখানে দেখো এক্স এর ডিফারেন্সটাও কম, ওয়াইয়ের ডিফারেন্স কম, কিন্তু এত কম না যে একদম হিজিবিজি করে একটার মধ্যে একটা ঢুকে যাবে। তবে তুমি চাইলে তোমার কমফোর্ট জোন থেকে তুমি যে কোনোভাবে ম্যাথগুলো ক্যালকুলেশন করতে পারো। আমরা আপাতত প্রতি বর্গঘরকে 1 একক ধরে আমরা বিন্দুগুলো স্থাপন করব। তাহলে এখন একটা বিন্দু দেখি যে আমরা সমীকরণ যেটা আছে, এই সমীকরণ যেটা ছিল x + y = 10, আর এখানে একটা সমীকরণ আছে 2x + -2y = আমাদের 0। এই দুইটা সমীকরণ করব। তো প্রথমে আমরা দেখি x + y এর যেটা আছে, একটা বিন্দু আছে হলো -1 আর হলো +11। তো আমরা জানি যে x -1 মানে হলো x আমাদের এই মূল বিন্দু থেকে আমাদের এইখানে এই শিফট করবে এই দিকে, বাম দিকে। আর যদি আমাদের x হয়, y x পজিটিভ হয়, তাহলে আমাদের ডান দিকে যাবে। তাহলে প্রথম সমীকরণ আমাদের যেটা ছিল, সেখান থেকে আমাদের প্রাপ্ত বিন্দু ছিল -1, 11। এই বিন্দুটা স্থাপন করি। x এর দিকে আমাদের -1 ঘর যেতে হবে, মানে বাম দিকে। y এর দিকে যেহেতু +11, উপরের দিকে 11 ঘর গিয়ে একটা ঘর ফিল আপ করা আছে। একইভাবে পরেরটা আছে হলো x এর জন্য 0,10, মানে x বাম ডান কোনো দিকে যাবে না, y উপরের দিকে 10 ঘর উঠবে। তাহলে আমাদের এখান থেকে জাস্ট 10 ঘর উপরে উঠে এখানে একটা বিন্দু হলো, এগুলোকে আমি রেড কালার দ্বারা মার্ক করি। পরবর্তীতে আর একটা বিন্দু আছে 4,6। 4,6 এর জন্য পাচ্ছি কত, x এর জন্য +4, y এর জন্য +6, এটা মার্ক করে দিলাম। এই বিন্দুটার আরেকটা সুবিধা দেখো, 4,6 আমি যখন প্রথম সমীকরণের জন্য বসাচ্ছি, দ্বিতীয় সমীকরণের বেলায় 4,6 আছে, কিন্তু সেটা আর বসাতে হচ্ছে না। মানে সমাধান বিন্দু নেওয়ার আরেকটা সুবিধা আমরা এখানে পাচ্ছি। পরেরটা 8,2, x এর দিকে +8, y এর দিকে +2, এটা দিয়ে দিলাম। এখন এই চারটা বিন্দু যোগ করার ফলে আমি দেখতে পাচ্ছি একটা সরলরেখা আছে, সেটাকে আমি উভয় দিকে একটু ইনক্রিজ করে দিলাম। দ্বিতীয় সমীকরণে আমরা বিন্দুগুলো পেয়েছিলাম কত, একটা হলো 4,6, যেটা আমাদের বসানোর দরকারই নেই, কারণ ওটা আগেই বসানো আছে। একটা হলো +3, +2, এক্স এর দিকে আমাদের +2 যেতে হবে, ওয়াই এর দিকে +3 যেতে হবে। পরেরটা আছে 0,0, তার মানে এটা হলো আমাদের সেন্টার। দ্বিতীয়টা কত, এক্স এর দিকে -2, ওয়াই এর দিকে -3। -2 মানে 2 ঘর বাম দিকে, -3 মানে হলো 3 ঘর নিচের দিকে, এটা দিলাম। এই চারটা বিন্দু যোগ করার ফলেও দেখতে পাচ্ছি যে এটা একটা সরলরেখা পেল, উভয় পাশে ইনক্রিজ করে এরা যে বিন্দুতে ছেদ করেছে এইটা হলো তার সমাধান বিন্দু। এইটা একটা বিন্দু পেয়েছি, আমার এই বিন্দু দরকার, আমাদের এই বিন্দুটা দরকার, আমাদের এই বিন্দুটা দরকার। এই যে তিনটা বিন্দু, এই তিনটা বিন্দু মিলে যে ত্রিভুজটা গঠন হয়েছে, সেটাই হলো আমাদের সমাধান। তো আমরা এখানে দেখো, এখানে আমরা ম্যাথ করার সময় এখানে লিখে দিয়েছি যদিও, যে এইখানে ক্যালকুলেশন করার সময় বললাম বিন্দুগুলো বসাই। তো বিন্দুগুলা 1 নং সমীকরণ থেকে যখন এই বিন্দুগুলো বসাবো, বিন্দুগুলোকে যোগ করব, যোগ করার পরে যে সরলরেখা পাবো, এবার থামবো, তারপরে এই বিন্দু আসবো। কখনো এরকম করব না, এই চারটা বিন্দু বসাবো, এই চারটা বিন্দু বসাবো, তারপরে যোগ করা শুরু করব। সেক্ষেত্রে অনেক সময় একটু ঝামেলা হতে পারে। এই বিন্দুগুলো আমাদের একটা সরলরেখা দ্বারা এ বিন্দুতে ছেদ করেছে, যেটা আমাদের কমন পয়েন্ট ছিল। তারপরে লেখচিত্র এক্স অক্ষের সাথে এ ও বি ত্রিভুজ গঠন করেছে। আমরা সরাসরি লিখে দিয়েছি, যেখানে আমাদের হাফ গুণন ভূমি গুণন উচ্চতা কত। হাফ হলো আমাদের সূত্রের যে হাফ, ভূমি হলো আমাদের 10, উচ্চতা হলো আমাদের 6 একক। তো এইটা আমরা একটু এইখান থেকে দেখি যে এই সমীকরণগুলো তুমি এভাবে লিখে দিলেও আমাদের হবে। সবচেয়ে ভালো হয় যে এইটা যে আমাদের মূল বিন্দুগামী, এতে তো কোনো সন্দেহ নাই, কনস্ট্যান্ট নাই, মানে সেটা হলো মূল বিন্দুগামী, এটা আমাদের 0,0। এই বিন্দুটা আসলে কোথায় দিয়ে মিলছে,
অনেক সময় যেটা হয় কি যে একটু তো ডান বাম হতে পারে, এক্স্যাক্ট যে আমাদের এইখানে এই যে আমাদের দুইটা ঘর যেখানে ছেদ করেছে অর্থাৎ 10 এককে, এই মূল বিন্দু থেকে এটা যদি মূল বিন্দু হয়, এটা যদি মূল বিন্দু হয়, ঠিক 10 একক দূরে গিয়ে আমাদের এখানে মিলছে বলে মনে হচ্ছে। কিন্তু তারপরে একটু সন্দেহ থাকে, আর আমরা সবসময় এটাকে ক্লিয়ার করে দিব। সবচেয়ে ভালো হয় তুমি লিখে দিয়ে এই যে সমীকরণটা আছে 2 নং সমীকরণ যে আমাদের এক্স অক্ষকে 0 0 বিন্দুতে ছেদ করেছে, এতে তো আমার কোনো সন্দেহ নাই। ম্যাথমেটিক্যালি সেটা আমাদের 0 0 বিন্দুতে গিয়েছে, কারণ সেখানে কনস্ট্যান্ট নাই। কনস্ট্যান্ট নাই মানে সেটা মূল বিন্দুগামী। তাহলে এইটা কত? এটাই যে সমীকরণটা আছে, তা তুমি লিখে দাও যে 1 নং সমীকরণকে আমি এই দেখো যতগুলো বিন্দু আছে কোনোটাতে কিন্তু নামকরণ নাই, তো আমি এই বিন্দুর নাম আমরা ইচ্ছা করে দিয়েছি এ। কেন? কারণ এটা সমাধান বিন্দু। তুমি চাইলে এই বিন্দুটার নাম দিতে পারো বি। তুমি বলতেই পারো বি বিন্দুতে আমাদের y = 0, কারণ আমরা জানি এক্স অক্ষের উপর y 0 আর y অক্ষের উপরে x 0। তাহলে এই সমীকরণটা যেটা হলো, যদি আমাদের y 0 হয় তাহলে x + 0 = 10। তার মানে এই বিন্দুটা আমাদের হলো 10 একক দূরে গিয়ে আমাদের মিলেছে। তার মানে এইটা যদি 0 0 হয়, এটা যদি 10 হয়, তাহলে ফুল যে ভূমিটা, এই ভূমিটা হলো 10। তুমি শুধুমাত্র এটাকে শো করো যে মূল এক্স অক্ষের উপরে ধরি 1 নং সমীকরণ আমাদের বি বিন্দুতে ছেদ করেছে, সুতরাং বি বিন্দুতে y = 0, এক্স এর মানটা পেয়ে গেলাম। আর এটা যদি যেহেতু দেখতেই পাচ্ছি এটা হলো 4,6, মানে y আমাদের 6 একক উপরে উঠে এখানে মিলেছে। তার মানে এই যে উচ্চতাটা হলো আমাদের 6, আর ভূমি যেটা আছে বেজ হলো আমাদের, এটা হলো 10। সেই জন্যই আমরা সূত্রেতে সরাসরি লিখেছি, সুতরাং ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। কিন্তু এখানে বেশি ডেসক্রিপশন কেন দেওয়া নাই? কারণ এটা হলো মূলত আমাদের একটা লেখচিত্র থেকে আমাদের সমাধানটা আসছি। তো এই যেহেতু 2টা পার্ট আছে, প্রত্যেকটা পার্ট এত বিস্তারিত করার দরকার নাই। তুমি চাইলে এটাকে বিস্তারিত দিতে পারো অথবা নর্মালিও দিতে পারো। তো আমাদের শেষ পর্যন্ত ক্ষেত্রফল আসলো হলো 30 বর্গ একক। আশা করি বইয়ের এই 18 নম্বর সৃজনশীল তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। আমাদের সম্পূর্ণ বইয়ের উপরে কাজ থেকে শুরু করে সৃজনশীল সম্পূর্ণই তোমাদের জন্য সলিউশন করে আমরা এখানে আপলোড দিয়ে রাখি। তো পরবর্তীতে যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের সাথেই থাকো। দেখা হবে নেক্সট কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।